স্বাগত খেলার যুগে আপনাদের সাথে আছে পার্থ বণিক। চলছে বিপিএল এবং গতকালকে একটা ধুমধুমার দুটো ম্যাচ আমরা দেখতে পেয়েছি এবং সেই ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রয়েছেন শামীম পাটোয়ারি, ছিলেন শান্ত, সব মিলিয়ে আসলে ধামাকাদার দুটো ম্যাচ হয়েছে গতকালকে বিপিএল। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় শাহপিয়াল। সঞ্জয় শাহপিয়াল, আপনাকে স্বাগত খেলা যুগে। আমরা যেমনটা দেখছিলাম যে শামীম পাটোয়ারিকে নিয়ে বলা হচ্ছিল যে আয়ারল্যান্ড সিরিজ তাকে দলে রাখা হয়নি এবং এটা নিয়ে ক্যাপ্টেন লিটন দাসের একটা আক্ষেপ ছিল। অনেকটা এমন অবস্থা চলে গিয়েছিল যে ক্যাপ্টেন এবং নির্বাচক মুখোমুখি অবস্থানে, সেখান থেকে শামীম পাটোয়ারি কামব্যাক করাটা, এবং আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে তিনি ভালো খেলছেন। প্রত্যেকটা ম্যাচে 40+ রানের ইনিংস রয়েছে তার। এই মানে ঘুরে দাঁড়ানোটা কতটা টাফ হয়ে থাকে একজন ক্রিকেটারের বেলায়? সেটাই, যেটি শামীম নিজেও বললেন যে তাকে লিটন যেভাবে ব্যাকআপ দিয়েছেন, মানে এই সময়টা তার খারাপ সময়টা যখন যাচ্ছিল তখন কিন্তু তিনি সিলেক্টরদের সঙ্গে আমরা দেখেছি যে কিভাবে মানে একদম ওপেনলি প্রেস কনফারেন্সে এসে তিনি এই কথাটি উত্থাপন করেছেন যে তিনি জানতেন না, যে তাকে জানানো হয়নি যে শামীমকে বাদ দেওয়া হয়েছে। তো তারপরে শামীমের এই ইনিংসটা আমি মনে করি যে এটা শামীমের জন্য ওয়ার্ল্ড কাপের আগে একটা ভীষণভাবে একটা কনফিডেন্স দিবে এবং পুরো দলকে কিন্তু এই তার এই ইনিংসটা, তার এই মানে ফিরে আসাটা তাকে কনফিডেন্স দিবে। এবং আমরা অলরেডি জানি বলতে আগামীকাল হয়তো স্কোয়াড দেওয়ার কথা, কিন্তু এরই মধ্যে কিন্তু স্কোয়াড ঠিক হয়ে গেছে। আমাদের সূত্র যেটা বলছে যে এই স্কোয়াডে কিন্তু জাকের আলী বাদ পড়ছেন এবং শামীমকে নিয়ে যে কনফিউশন ছিল সেটা তার আগেই কিন্তু কাটিয়ে উঠেছেন তিনি। তার মানে এটা না গতকালের ইনিংসটার জন্যই কিন্তু তিনি বিশ্বকাপে আসছেন, তার আগেই কিন্তু তিনি নিশ্চিত হয়ে গেছেন এই স্কোয়াডে তিনি আছেন। এবং 6 নম্বর যে জায়গাটি বাংলাদেশ চাচ্ছিল ফিনিশিংয়ের জায়গাটি, সেটা হয়েছে। তবে যদিও শামীম ম্যাচটি জেতাতে পারেননি, ম্যাচটি জেতাতে পারলে হয়তো ভালো হতো। এবং তিনি যে আস্কিং রেটে, যখন নাকি দলের 15 থেকে 14 রান এরকম আস্কিং রেটে, কিন্তু তখন তিনি ঝুঁকিটা নিয়েছেন। ঝুঁকিটা তিনি যদি আগে নিতে পারতেন, যখন 10 থেকে 11, তখন হয়তো, এবং ম্যাচটি যদি তিনি জেতাতে পারতেন, আমি এখানে 100-100 তাকে মার্কস দিতাম। আমরা দেখতে পেয়েছি এর আগে অনেক সময় বাংলাদেশ ক্রিকেটে ফ্লপ করতে থাকা ক্রিকেটাররা বারবার বছরের পর বছর সুযোগ পেয়েছেন। যেমন আমরা যদি সৌম্য সরকারের কথা দেখি, নাইম শেখের কথা বলি, এরকম অনেক ক্রিকেটার রয়েছেন। বাট সেক্ষেত্রে শামীম পাটোয়ারির জন্য তিনি আফগানিস্তান সিরিজে ভালো করেননি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করেননি, মানে 3টে ডাক ছিল 2 সিরিজে তার। সেখানে মানে 2টো সিরিজ দেখে তাকে বাদ দিয়ে দেওয়া, এই নির্বাচকদের এরকম হুটহাট সিদ্ধান্ত নেওয়াটার পেছনে আসলে এটা কারণ কি হতে পারে? না, এটা কি হয়, আপনি একটা ক্যাপ্টেনের কাছে কিন্তু বিভিন্ন ধরনের টুল বক্সে যেমন বিভিন্ন ধরনের টুলস থাকে, কোন স্ক্রু দিয়ে কোনটা খোলা যায়। তো শামীম হচ্ছে তেমন একটা লিটনের মানে একটা টুলস। তিনি তার কাছে যেটা চান, যে ফিনিশিংয়ে এসে হয়তো 7 বলে 15 রান করার মতন একটা ইনিংস, সেটি চান তার কাছে। সেটি হয়তো অনেক সময় আমরা কিংবা নির্বাচকরা কিংবা সব কিছু মিলে আমরা চিন্তা করি যে তার কাছ থেকে কেন 30 রান আসছে না, 32 রান, 50 রান আসছে, কোনো 50 নেই। আসলে ক্যাপ্টেন কি চাচ্ছেন, কোন সিচুয়েশনে তিনি কোন ক্রিকেটারকে কিভাবে খেলাবেন, সেটা ক্যাপ্টেনই ভালো বুঝেন। তো সেটা নিয়ে আসলে সিলেক্টরদের সঙ্গে আমরা যে মনোমালিন্য যেটা বলেন আপনি, সেটা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি গতকালকে সিলেট এবং ঢাকার যে ম্যাচটা হলো, প্রথম ম্যাচটা মানে শেষ ওভার পর্যন্ত, শেষ বলে একটা 6 রানের দরকার ছিল, 6, সেটা করতে পারেনি আসলে শামীম পাটোয়ারি। তারপরে যদি বলতে হয় যে আমাদের প্লেয়াররা ভালো খেলছে, শামীম পাটোয়ারি ছাড়া আমরা যদি দেখি এর আগের দিকে মানে সিলেটের হয়ে পারভেজ ইমনের ইনিংসটা কিন্তু দুর্দান্ত ছিল এবং তিনি মানে এই পর্যন্ত 2টো 60 আপ ইনিংস খেলেছেন। ইমনের এই যে কামব্যাকটা, এটাকে কীভাবে দেখছেন? কারণ আমরা দেখতে পাই যে এই 3 নম্বর বা 4 নম্বর পজিশনটা সবসময় একটা ঝামেলা থেকে থাকে। সে জায়গায় কে থাকবে? শান্ত আসবে নাকি ইমন জায়গাটা ধরে রাখবে? এই কম্পিটিশন কিন্তু চলে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমাদের এই বিপিএল থেকে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের এবং 11-এর যে একটা কম্বিনেশন তারা সিলেক্টররা দেখতে চাচ্ছেন, ক্যাপ্টেন চাচ্ছেন, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন যে আমাদের এখানে তানজিদ তামিম, সাইফ, লিটন, ইমন, আপনি ইমন, তারপর আপনার তাওহিদ হৃদয়, তারপরে শামীম, মানে এই সবাই কিন্তু বেশ একটা ছন্দের ভিতর আছে। এর ভিতরে আপনি একটি খেয়াল করলে আপনি যে পারভেজ ইমন এবং আমাদের শামীমকে নিয়ে যে কনফিডেন্সটা আছে, সেটা কিন্তু আপনি ল্যাকিং আছে। আমি মনে করি যে সাইফ হাসান, তিনি কিন্তু এশিয়া কাপে আমরা যে তার কাছ থেকে যে ঝলকটা দেখেছি, তিনি কিন্তু এখন কনসার্নের জায়গায় চলে আসছেন। তিনি কিন্তু সেভাবে রান পাচ্ছেন না। এবং তানজিদ তামিমকেও বলবো যে তিনিও কিন্তু প্রত্যাশিত, যেটা সবাই প্রত্যাশা করছে, সেই অনুযায়ী রান পাচ্ছে না। তো এই দুইজন টপ অর্ডার ব্যাটারের উপরে কিন্তু আমার মনে হয় এখন আরও সময় আছে, ম্যাচ আছে। এর ভিতর থেকে তারা যদি কনফিডেন্স রানস পান, তাহলে হয়তো টিমের জন্য ভালো হবে। আমরা যদি দেখি যে শান্তর খেলাগুলো, রাজশাহীর হয়ে তিনি দারুণ খেলছেন। আমরা প্রথম ম্যাচে একটা আপনার 100 পেলাম তার কাছ থেকে, এরপরে 30+ রানের ইনিংস ছিল ঢাকা বিপক্ষে, 24 রানের ইনিংস খেলেছেন নোয়াখালী এগেন্স্ট, এবং 41 রানের ইনিংসটা লাস্ট ম্যাচ যেটা গতকালকে হলো, 41 রানের একটা ইনিংস এসেছে। সব মিলিয়ে শান্তর এই যে পারফরমেন্স, এরপরে আসলে T20 দলে তিনি যদি জায়গা না পান, এটা আসলে কতটা আপসেট হবে তার জন্য?
না, এটা অবশ্যই আপনি একটা যে কোনো ক্রিকেটারের কাছে তিনি চাবেন যে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আবার দলে ব্যাক করা, কিন্তু এই মুহূর্তে দলের যে অবস্থা এবং আমরা যেটা জেনেছি আমাদের সূত্র যেটা বলছে সেই জায়গাটা কিন্তু শান্ত নেই আসলে। তারা যেটা ইয়ে করছে গত 2 সিরিজে, ঘরোয়া 2 সিরিজ এবং এশিয়া কাপের পরপর যে স্কোয়াডগুলো তারা দেখে আসছেন এবং খেলিয়ে আসছেন সেই স্কোয়াড থেকে কিন্তু নির্বাচিত হবে। এবং এইখানে জাকের আলীকে নিয়ে কথা হচ্ছিল, তার কিন্তু এবার তার যে পারফরমেন্স সেখানে কিন্তু তার সুপারিশেরও কোনো মুখ নেই। সেখানে শান্ত কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে মিডল অর্ডারে, কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় যে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট অলরেডি সেট করে ফেলেছেন, তাদের মানে লকড হয়ে গেছে তাদের ওটা, তারা টি-20 স্কোয়াডে চেঞ্জ করবে না। যদিও সময় থাকবে যে শান্তকে নেওয়ার, আমার মনে হয় যে তারা এটা চিন্তা করতে পারেন যেহেতু জাকের আলীকে নেওয়া হচ্ছে না এখানে। আমরা দেখতে পাচ্ছি সিলেটে খুব ভালোই রান হচ্ছে পার ম্যাচে, বাট একটা ডিসিশন এসেছে যে এবার চট্টগ্রামে ফেজটা বন্ধ করা হয়েছে সূচি মেলাতে গিয়ে। যে আমরা পিচটা দেখছি এবার 157 170 আশেপাশে রান হচ্ছে পার ইনিংসে, সেক্ষেত্রে বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে বাংলাদেশের জন্য? না, আপনি এর চেয়ে আর কি আশা করতে পারি? আমরা একটা সেঞ্চুরি দেখেছি, আমরা একটা হ্যাটট্রিক দেখেছি, আমরা ফাইপার দেখেছি, আমরা সুপার ওভার দেখলাম, অলমোস্ট 200 স্ট্রাইক রেটে ব্যাটিংও দেখছি। ব্যাটিংও দেখেছি। মানে এরপরে কিন্তু বিপিএল দর্শকদের আমার মনে হয় যে তারা প্লিজ এত সুন্দর ম্যাচগুলো হচ্ছে এবং তারা উপভোগ করছে। তবে আপনি যেটা বললেন যে এখানকার পিচ এবং সব কিছু মিলে এখানে কিন্তু দর্শকদের আকর্ষণ করার জন্য এবং ব্যাটারদের কনফিডেন্স দেওয়ার জন্য এখানে বাউন্ডারি সাইডটা কিন্তু কিছুটা ছোট করা হয়েছে, যেটা কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে থাকবেন এবং যে মানের বোলার ওয়ার্ল্ড কাপে আপনি ফেস করবেন সেই মানের বোলার কিন্তু আপনি বিপিএলে হয়তো ওইভাবে পাচ্ছেন না। তো সব মিলিয়ে কিন্তু আপনি একটা ব্যাটার যে কনফিডেন্স এবং বোলারদের যে কনফিডেন্স সেটা আসছে, বাট সব মিলিয়ে প্রস্তুতি যদি কথা বলেন সেটা আসলে প্রস্তুতিটা হবে আসলে ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা যে বেঙ্গালুরু যে দুটো ম্যাচ খেলবো সেখানে আসলে বোঝা যাবে ওটা কতটা হচ্ছে। আমরা বারবার দেখছি বিপিএল এ সবসময় এই কাজটাই করা হয়, বাউন্ডারি লাইন ছোট করে ফেলা হয়। বাউন্ডারি লাইন ছোট করার ফলে আসলে যে আমরা একটা রং সেলফ কনফিডেন্স নিয়ে যে যাচ্ছি না, সেটা তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। না, এটা তো আমাদের হয় বড় বড় টুর্নামেন্টের আগে আমরা কনফিডেন্স বিল্ড আপ করার জন্য যে কারুকাজগুলো করি, কৌশলগুলো করি, সেটা তো অনেক সময় মানে ফলস কনফিডেন্স একটা পাওয়া যায়। এখন যেটা ছয় হচ্ছে সেটা পরবর্তীতে যে ক্যাচ হয়ে যেতে পারে। আমি একটু সুপার ওভার নিয়ে কালকের কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই গতকাল সুপার ওভার যেটা হয়েছে আমরা দেখতে পেলাম যে মুস্তাফিজের উপর ভরসা ছিল, বাট মুস্তাফিজ 3 বলে সেটা আসলে ডিফেন্ড করতে পারেননি। 10 রান তামজিদ তামিম একাই আসলে ম্যাচটা বের করে নিয়েছিলেন। সো এইখানে আমাদের নিউ জেনারেশন প্লাস হচ্ছে পরীক্ষিত জেনারেশন ফেস টু ফেস ছিল। না, আমি সেটাই বললাম, মনে হচ্ছিল যে আমরা ওই ক্লাব ফুটবলের ইয়েগুলো দেখছি, দেন্নারুমা একদিকে টাই ব্রেকে আর একদিকে আপনার রিয়াল মাদ্রিদের গোলকিপার, আমাদের রিয়াল মাদ্রিদ গোলকিপার আছে তো সেটা কোর্তুয়া, রাইট, কোর্তুয়া ভার্সেস দেন্নারুমার একটা ইয়ে দেখছিলাম। আমার যেটা কৃতিত্ব দিব আমি পুরো রিপন মন্ডলকে, তিনি কিন্তু রাইজিং স্টার থেকে আমরা দেখেছি তিনি সুপার ওভারের ওয়ান্ডার বয়। তার মানে তিনি ভারতের সঙ্গে যে সেমিফাইনাল ম্যাচটি সেখানে কিন্তু তিনি 2 বলে 2 উইকেট নিয়ে মানে পুরো ম্যাচটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এবং কালকেও দেখলাম তিনি যে লাস্ট ওভার যে বোলিং করলেন, আপনি খেয়াল করবেন যে লাস্ট ওভারের তিনি ওই পঞ্চম বলটা তিনি কিন্তু ম্যান কার্ডের মতন একটা ভয় কিন্তু তিনি ডেভিড মালানকে দেখিয়েছিলেন। এটা একটা কৌশল ছিল, তিনি বুঝিয়ে দিয়েছিলেন পরের বলটিতে যে তুমি এগিয়ে যাও ক্রিজ থেকে তাহলে কিন্তু আমি তোমাকে আউট করে দেব। তো এই যে যে কৌশলগুলো তিনি দোহার ওই অভিজ্ঞতাগুলো সিলেটে কাজে লাগিয়েছেন। অথচ কি দুর্ভাগ্য দেখেন আপনার মাহমুদুল্লাহ রিয়াদ, তার সেই ব্যাঙ্গালোরের ভূত কিন্তু তিনি 10 বছরেও কাটাতে পারেননি। তিনি সেই লাস্ট বলে কিন্তু রান 1 রান বের করতে পারেননি এবং লাস্ট রানটি তিনি ড্রাইভ দেওয়ার চেষ্টা করতে পারতেন, সেটাও করেননি। সব মিলিয়ে কিন্তু আমি দেখলাম যে আপনি যেটা বললেন যে একটা ওল্ড ভার্সন প্লাস নিউ ভার্সন, কিন্তু এটা ব্যাটিংয়েও দেখা গেছে। এবং ডেথ ওভারে যেটা আমরা দেখি যে মুস্তাফিজ কিন্তু আমাদের মাস্টার, তিনি মানে তার ম্যাজিক স্পেলগুলো আমরা দেখতে পারি, কিন্তু ইদানিং দেখছি সুপার ওভারে আমরা দেখছি যে রিপন মন্ডল যেটা করছেন যে ওয়াইডে একদম ইয়র্কারগুলো যে দিচ্ছেন কন্টিনিউয়াসলি, এবং তিনি কিন্তু তার একটা কৌশল আছে, তিনি মানে ওয়াইড ইয়র্কারগুলো এভাবে দিবেন ওয়াইড হলে হোক কিন্তু তিনি রান দেবেন না। এবং তিনি কালকে কাইল মায়ার্সের মতন ব্যাটারকে তিনি বিট করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা সুপার মানে ক্লাসিক আমরা দেখতে পারছি যে তার কাছ থেকে। অবশ্যই, বাট একটা কনসার্নের জায়গা থেকেই যায় যে রংপুর রাইডার্স লিটন দাস তিনি পারফর্ম করতে পারছেন কিনা ঠিকঠাক মতন। আমরা প্রথম ম্যাচে তার কাছ থেকে একটা 47 রানের ইনিংস দেখেছিলাম চট্টগ্রাম এগেনস্টে, কিন্তু এই ম্যাচে তার ব্যাট থেকে আসলে 16 রান। মানে লিটনের জন্য কতটা কনসার্নের জায়গা আমরা দেখতে পেয়েছি 2019 ওয়ার্ল্ড কাপেই তো সেখানে সাকিব আল হাসান দুর্দান্ত পারফর্ম করলেন, ওয়ান ডে ফর্মেট ছিল, বাট মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্স নক না থাকা যে আসলে কতটা ভোগাতে পারে একটা দলকে সেটা আমরা দেখলাম। মানে প্রত্যেকবারই দেখা যায় যে প্রায় সময় আমাদের ক্যাপ্টেনরা আউট অফ ফর্ম চলে যান এরকম বড় আসরগুলোতে। সো লিটন কুমার দাসের জন্য কামব্যাক করাটা আসলে কতটা ইজি বা কতটা আসলে এখন সম্ভব? না, এখনো সম্ভব, তিনি কিন্তু রানে পাচ্ছেন এবং তিনি যেটা কালকে যদি
একটি কাভার ড্রাইভের কথা বলি, মানে দর্শনীয়, মানে ওটা দেখতে আসলে চোখে খুব দারুণ, মানে চোখের জন্য খুব ভালো ছিল, কিন্তু তারপরেই বলে আমরা দেখলাম যে তিনি ক্যাচ তুলে দিলেন। তো তিনি যেটা করেন যে তিনি ওভার কনফিডেন্স হয়ে যান এবং দলের ওই মুহূর্তে হয়তো বা তিনি চিন্তা করেছেন যে তার যেহেতু রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপ ভীষণ স্ট্রং ছিল, তিনি হয়তো ওইটার রিস্কটা নিয়েছেন। কিন্তু আমি যেটা বললাম যে তার পক্ষে কিন্তু ঘুরে আসা সম্ভব, এবং একজন ক্যাপ্টেন নক্স ওয়ার্ল্ড কাপ এবং বিশ্বমঞ্চে তাকে গিয়ে খেলতে হবে, এবং আমি আশাবাদী তিনি সেটা পারবেন। আসলে এখন তো এখানে ক্যাপ্টেন্সি চাপটাও নেই রংপুর রাইডার্সে। আমরা যদি জাতীয় দলের কথা বলে থাকি যে সেখানে একটা ক্যাপ্টেন্সি চাপ থাকে, বাট রংপুর রাইডার্সের সেই দায়িত্বভার অনেকটাই হালকা। তারপরেও আসলে লিটনের কোন কোন জায়গাগুলোতে ডেভেলপমেন্ট আসলে দরকারটা রয়েছে? আমার মনে হয় যে লিটন যেটা করেন যে তিনি টপ অর্ডারে তো ব্যাটিং করছেন, তিনি ব্যাটিং করছেন, হয়তো ওপেনিংয়ে খুব রানে এসে গেলে তিনি হয়তো একরকম খেলতে পারেন, একরকম খেলেন, আবার ওপেনিংয়ে রান না আসলে তাকে একরকম ভূমিকা নিতে হয়। তবে আমি সবসময় দেখি যে তিনি কিন্তু আপনি শুরুটা খুব ভালো করেন, মাঝে কিছু ঝুঁকি নিয়ে মানে খুব রাফ শট খেলেন, ফ্যান্সি শট খেলেন, সেটা খেলতে গিয়ে তিনি ঝুঁকিতে পড়েন, এবং সেটা যদি তিনি না করেন, ক্যারি করেন, তিনি যদি 30+ হয়ে যান, তারপরে কিন্তু তার কাছ থেকে আমরা দারুণ কিছু ইনিংস দেখতে পারি, আমরা পাই। তো যেটা হয়েছে যে তার পক্ষে কিন্তু তিনি যেই সময়টা ব্যাটিং করছেন এবং ফিল্ড সেট আপ, অনেক সময় পাওয়ার প্লে তিনি ইউজ করতে পারেন, অনেক সময় পাওয়ার প্লে পরে যে তাকে ব্যাটিং করতে হয়, সব কিছু মিলে তার ওই মানে মুড সুইং করা এবং করাতে এই সমস্যাগুলো হচ্ছে। জাতীয় দল তো 4 নম্বর ব্যাটিং করে থাকেন লিটন দাস, এখানে ওপেনটা করতে হচ্ছে টি-20 ফরম্যাটে। এই পজিশন চেঞ্জটাও কি ভোগাবে লিটনের কামব্যাকে এবং বিশ্বকাপ পারফরমেন্সে? আমার মনে হয় না। তিনি টপ অর্ডার ব্যাটার, এতদিন ধরে ব্যাটিং করছেন, এবং গত বছরটাতেও তিনি কিন্তু সব কিছু মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রান গেটার ছিলেন সব ফরম্যাট মিলিয়ে। তো লিটনের কাছে আমার ওরকম কনসার্ন, আমি যে কনসার্নের জায়গা না, আমার যে কনসার্নের জায়গাটা ছিল সাইফ হাসানকে নিয়ে। সাইফের কিন্তু আপনি দেখবেন তিনি সিঙ্গেলস বের করতে পারছেন না, তিনি শুধুমাত্র 6-এর নেশায় বুঁদ হয়ে আছেন, এবং সব কিছু মিলে আমরা যেটা জাকেরকে দেখতাম যে জাকের কিন্তু এই 6-এর নেশা পেয়ে কিন্তু তিনি আজকে তার এই অবস্থা। এবং আমরা সাইফকে যদি দেখি, সাইফ কিন্তু তার ব্যাট সুইংটা এত সুন্দর, কিন্তু সেটা কিন্তু টাইমিংয়ের সঙ্গে এবার এই সিরিজে মানে এশিয়া কাপের পর থেকে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এটা একটা কারণ হতে পারে তাকে বারে বারে 4-এ 3-এ এবং ওপেনিংয়ে নামানো, এই যে গত কয়েক সিরিজে করা হয়েছে, এইটা কি তার জন্য হয়তো ভালো হচ্ছে না, কিংবা এরকম কিছু হতে পারে। আবার এমন হতে পারে যে সাইফ যে উইকেটে খেলে এসেছেন আবুধাবি, দুবাই, শারজাতে, সেই উইকেট এবং বাংলাদেশের উইকেটেও কিছুটা মানে সেখানে বল ইজিলি ব্যাটে আসছিল তার, বাট এখানে আসলে সেই বলটা ব্যাটে ক্যারি করতে গেলে বা ফেস টু মানে অ্যাটাচ করতে যেয়ে তার বেশ সমস্যা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে সাইফ আসলে বিগ ম্যাচ প্লেয়ার, ঠিক আছে। আপনি এশিয়া কাপে তিনি যে ইনিংসগুলো আমাদের দেখিয়েছেন, তারপরে কনফিডেন্স হারানোর কিছু নেই, হয়তো তাকে সময় লাগবে, হয়তো ওয়ার্ল্ড কাপে আপনি অন্যরকম সাইফকে আমরা দেখতে পাবো। তবে আমার মনে হয় যে তার এই বিপিএল এর ম্যাচগুলো আপনি যদি খেয়াল করেন, আমাদের সঙ্গে কিন্তু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্ল্ড কাপে ম্যাচ আছে। আমাদের ইংল্যান্ডের কোচ যিনি বাজবল বিখ্যাত আর কি, তার তারা কিন্তু এই বিপিএল গুলো ফলো করছে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কোচিং স্টাফ কিন্তু বিপিএল এর ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছে, এবং তারা কিন্তু খেয়াল করছে সাইফ বাংলাদেশের এবং প্রত্যেকটা টপ অর্ডার ব্যাটারের মানে আপনার ব্যাটিংগুলো খেয়াল করছে। তো আমার মনে হয় যে সাইফ যেহেতু এশিয়া কাপে অনেকটা আর্ন করা ছিল, নতুন ছিল, হয়তো তাকে সেভাবে কেউ রিড করতে পারেন, তবে এখন কিন্তু তিনি খোলা বই, তাকে কিন্তু এখন পড়া খুবই সহজ হবে। এবং আমার মনে হয় যে সাইফেরও এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাকে সিঙ্গেলস বের করে রানে আসতে হবে। শুধুমাত্র 4-6-এর নেশায় বুধ হয়ে থাকলে আমার মনে হয় যে তার জাকেরের মতন অবস্থা হতে পারে। অবশ্যই অনেক ধন্যবাদ সঞ্জয় সাহেব পিয়াল। আমরাও আশা করছি বাংলাদেশের ব্যাটাররা ফর্মে ফিরে যাক। আসলে বিশ্বকাপের স্কোয়াডটা অপেক্ষায় রয়েছে আমরা সবাই।